আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন আজ। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের উদ্ভাসিত আলোয় যখন আলোকিত সোনার বাংলার স্বাধীনতা, ঠিক তখনই ঘাতকের হিংস্র বর্বরতায় জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল 7টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? সকাল থেকেই আসলে এখানে কড়া নিরাপত্তা পাহারা নেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার পাহারার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশাপাশি এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এরপরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এবং তারপরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হয়। বিশেষ করে বিজয়ের দ্বার প্রান্তে আসার ঠিক দুদিন আগে শহীদ বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যার যেই কর্মযজ্ঞ, যে নৃশংসতা, যে বর্বরতা দেখানো হয়েছে, বিশেষ করে হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে রাতের অন্ধকারে শিক্ষক, সাংবাদিক এবং এই দেশের যে আপামর বুদ্ধিজীবী যারা দেশটাকে গঠন করার বা একটা স্বাধীন দেশের ভিত্তি নির্মাণের জন্য যে বুদ্ধিদীপ্ত যে মানুষগুলো, সেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের স্মরণেই আজকের এই বুদ্ধিজীবী দিবসের এই আয়োজন। এবং এখানে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদনের পরে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের পরে এখন আসলে বলা যায় যে সর্বস্তরের মানুষের জন্য এই স্মৃতিসৌধটি এবং সাভার এই বুদ্ধিজীবী সমাধিস্থলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা, ব্যক্তি মানুষ কিংবা সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যায়ক্রমিকভাবে এই সৌধে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন, যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন মাতৃভূমির জন্য, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। ঠিক বিজয়ের প্রাককালে তাদেরকে স্মরণ করবে গভীরভাবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং এখন আসলে উন্মুক্ত করা হয়েছে সবার জন্য এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ, দর্শক। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়ের বাজারের শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের জানান। আমাদের মাঝে উপস্থিত আছেন 34 নম্বর ওয়ার্ড বিএনপির
রায়েরবাজারের বধ্যভূমিতে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সেটি তারা প্রকাশ করছেন। এখানে বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি, এখন বিএনপির যে নেতাকর্মীরা তারা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে আশপাশের যে মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর এইসব জায়গা থেকে মূলত বেশিরভাগ নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক যে দলগুলো রয়েছে, যে সংস্থা বা সংগঠনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। বিভিন্ন জায়গা থেকে যখন বেলা বাড়তে থাকবে তখন তারা এসে এই শ্রদ্ধা নিবেদন করবেন। আপনি নিশ্চয়ই জানেন ৭১ সালের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগও কিন্তু কর্মসূচি দিয়েছে। যদিও তারা কিভাবে আসবে, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, তারা কিভাবে আসবে তাদের সেই কর্মসূচি নিয়েও কিন্তু ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে। আর সাধারণ মানুষ তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যে বুদ্ধিজীবীরা ছিলেন, যাদেরকে আমাদের বিজয়ের প্রাককালে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মানুষগুলোকে স্মরণ করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা দলে উপদলে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের যে মেধাবী সন্তানরা, যাদের দিয়ে বাংলাদেশ বিজয়ের পরে কিন্তু একটি বড় মেধা শূন্য একটি জাতি কিন্তু পেয়েছে। যে মেধাবীরা ছিল বাংলাদেশ, বিশেষ করে সাংবাদিক, দার্শনিক, চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে মানুষগুলোকে আগের দিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এই সেই জায়গা যেখানে রায়েরবাজার বধ্যভূমি যাদেরকে নির্বিচারে হত্যা করে তাদেরকে এখানে বধ্যভূমিতে পুঁতে রাখা হয়েছিল, সেই নির্মম এবং সেই নৃশংস ঘটনাগুলোকে স্মরণ করে আজকে সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের সেই যে বিষয়টি রয়েছে, সেই যে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের মানুষ পালন করতে পারে। আর এখন থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এ ছিল সর্বশেষ অবস্থা রায়েরবাজার বধ্যভূমিতে। জানছিলাম রায়েরবাজার বধ্যভূমির খবর। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে যাচ্ছে, একজন উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন তিনি। শুক্রবার বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বিএনপির অন্য নেতারা বলেন, প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার এই আয়োজন বিএনপির। চলমান সময়ে কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকে আলোচনায় কম আনতে চান উল্লেখ করে বক্তারা বলেন, সব অর্জনকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। যাদের রক্তের বিনিময়ে প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই অপরাধীদের নতুন করে চিহ্নিত করে তাদেরকে আইনানুগ শাস্তির বিধান জানাতে হবে। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে সম্প্রতি এক উপদেষ্টার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। তুই যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি তো মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, কারণ এটা রাজনৈতিক দলের দায়িত্ব। বিএনপি নেতারা বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার, তাই দরকার সবার ঐক্য, আর ভুল করলেই বিপদ। তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে, স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী করবে, আরো যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করবে। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু হচ্ছে সাধারণ মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের। আবহাওয়া অফিস বলছে ২০ তারিখের পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। নূর হোসেনের রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসে রাস্তাঘাট অনেকটাই জনশূন্য, যানবাহনও চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এখানে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া গরিব মানুষ। শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নওগাঁবাসীর। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস বলছে কয়েকদিন পর থেকে সারা দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ জেঁকে বসবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। বায়ু দূষণের কারণে দিনের বেলা কুয়াশার তীব্রতা আরও বাড়বে বলেও আশঙ্কা এই আবহাওয়াবিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্পর্কে তো অনেক ইসে থাকে, এটা বড় প্রজেক্ট এবং যেহেতু প্রজেক্টটা বড় প্রজেক্ট নিয়েছি, এটার কন্ট্রিবিউশন ডেফিনেটলি ইলেকট্রিসিটির জন্য ডেফিনেটলি পজিটিভ হবে আমার দরকার। এখন আগের সরকার কি করেছে না করে সেটা অন্য জিনিস, সেটা আমার দরকার, আমরা এটা শেষ করার পক্ষে ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামাতের জেলা কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। কোনো অপশক্তির কাছে জামাতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসেও দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না, তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানান। বরগুনার আমতলী উপজেলার সুবন্ধি খাল 15 কিলোমিটার দৈর্ঘ্য। এই খালটি এক যুগেরও বেশি সময় ধরে কানায় কানায় ভর্তি কচুরি পানায়, ফলে ভোগান্তির শেষ নেই আশেপাশের 20 গ্রামের প্রায় 2.5 লাখ মানুষের। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এটি সবুজ গালিচা বিছানো কোনো মাঠ, আসলে তা নয়। এটি বরগুনার আমতলী উপজেলার সুবন্ধি খাল। অপরিকল্পিত বাঁধের কারণে সুদীর্ঘ বছর ধরে কচুরিপানা জমে দূষিত হয়ে গেছে পানি, যার কারণে অসুখ বিসুখ লেগেই আছে স্থানীয় গ্রামবাসীর। শীত মৌসুমের এই সময়ে তীব্র সংকট দেখা দেয় দৈনন্দিন ব্যবহার্য পানির। খালের পানি ব্যবহার করতে পারি না, মশার পাইকা খালের সাইডে আওয়া যায় না। এটা দিয়ে কৃষির পানি উঠামু তার কোনো সুযোগ আমাদের নাই। শুধু সুবন্ধি খাল নয়, কচুরিপানায় আটকে এমন বেহাল অবস্থা আমতলীর লোদা খাল সহ আরো একাধিক খালের। আমাকে খালটা কাটতে ভালো পানি দিই। আমাকে চাষিদের খুব ক্ষতি হইতে আছে। আমাদের আমতলী উপজেলায় একটা উন্নয়ন প্রকল্প চলমান আছে। প্রকল্পের আওতায় 20টি খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। এছাড়াও আমরা ওখানে 9টা স্লুইস এবং 5টা কালভার্ট নির্মাণ করব। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমাদের খালগুলো সচল হয়ে যাবে
এবং আমরা তারপর ওখান থেকে কচুরিপানা অপসারণ করব। এর ফলে আমতলী এলাকার জলাবদ্ধতা এবং কচুরিপানার সমস্যা সমাধান হবে। নানামুখী সমস্যায় চরম ভোগান্তিতে এখন এসব খালের আশেপাশের 20টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ। সরকারি সহায়তা পেলে কচুরিপানায় বন্দী এই বিশাল জলরাশির মুক্তির পাশাপাশি মুক্তি মিলবে স্থানীয় এলাকাবাসীর। মৎস্য সম্পদের উন্নয়নের সাথে সাথে উন্নয়ন হবে স্থানীয় কৃষি ও কৃষকের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। শুক্রবার বিকেলে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ট্রেন যোগে এই আলু আমদানি করেছে। শনিবার আমদানিকারকের পক্ষে আলুর চালানটি খালাস নেবে বেনাপোলের C&F এজেন্ট আলম অ্যান্ড সন্স। রাজস্ব পরিষদ এবং কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নোয়াপাড়ায় আলুগুলো আনলোড করা হবে। পরে নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।